আজ আমি রওনা দিয়েছি দুবাইয়ের সবচেয়ে শীতলতম একটি জায়গা ঘুরে দেখার জন্য। আমরা যেটা জানি সেটা হচ্ছে দুবাইতে সচরাচর যে টেম্পারেচার থাকে অল টাইম টেম্পারেচার 40 থেকে 50-এর ভিতর থাকে। তাই মরুভূমির ভিতরে বরফ, এটা কিন্তু ভাবতেই বেশ ইন্টারেস্টিং লাগে। তাই আজ বেরিয়ে পড়েছিলাম, সেখানে যাব এবং কিছু অ্যাক্টিভিটিস করব এবং পুরো অভিজ্ঞতাটা নেওয়ার চেষ্টা করব এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম মল অফ দ্য এমিরেটসে। এই বিশাল শপিং মলের ভেতরেই কিন্তু তৈরি করা হয়েছে এই বরফের রাজ্য। বাইরে দুবাইয়ের গরম আবহাওয়া, অথচ কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে পড়ব বরফ আর প্রচণ্ড ঠান্ডার মধ্যে। এই ব্যাপারটাই আমার কাছে কিন্তু সবচেয়ে বেশি এক্সাইটিং লাগছিল। যারা দুবাইয়ের বিভিন্ন জায়গাতে বসবাস করেন তারা কিন্তু চাইলে খুব সহজে ট্যাক্সি বা মেট্রোতে করেও কিন্তু এই মলে আসতে পারে বা এই বরফের রাজ্যে চলে আসতে পারে। কারণ চোখ যতদূর যায়, যেদিকে তাকাই, সবখানেই কিন্তু দেখে মনে হচ্ছিল এটা একটা মার্কেট। অ্যাজ ইউজুয়াল যে মার্কেটগুলো আমরা দেখতে পাই, নর্মাল যে মার্কেটে আমরা যাই, সেই মার্কেটের মতোই কিন্তু লাগছিল। আর এই বরফের রাজ্যে প্রবেশ করার জন্য কিছু ফর্মালিটিস পূরণ করতে হয়। আপনি চাইলে এখানে এসেও টিকিট কাটতে পারবেন বা অনলাইনে টিকিট কাটার ব্যবস্থাও আছে। আমি অনলাইনে টিকিট কাটি নাই, ফার্স্ট টাইম যেহেতু এখানে ঘোরার জন্য আসছি, আমি চেয়েছিলাম এখানে যে আমি নিজ হাতেই টিকিট কাটবো। এরপর তাদের নির্ধারিত টিকিট কাউন্টার থেকে আমি 250 দিরহাম অর্থাৎ বাংলা টাকায় প্রায় 8,000 টাকা দিয়ে আমি তাদের একটি প্যাকেজ নিয়ে নিই। সেই প্যাকেজটির নাম ছিল সামার স্নো ডেকেশন। কারণ হচ্ছে তাদের কিন্তু বিভিন্ন ধরনের প্যাকেজ থাকে এবং তাদের রেটও কিন্তু ভিন্ন ভিন্ন হয়। আমি এই 250 দিরহাম দিয়ে যে প্যাকেজটা নিয়েছিলাম, এই প্যাকেজটার ভিতরে সোনো পার্ক অ্যাক্সেস ছিল, চেয়ার লিফট রাইড ছিল, শীতের যত ধরনের গিয়ার ছিল, জ্যাকেট, প্যান্টস, বুট, এই ধরনের যত অ্যাক্সেসরিজ ছিল সবগুলোই কিন্তু আমার এই প্যাকেজের সাথে অন্তর্ভুক্ত ছিল। টিকিট কাটার পর্ব সম্পন্ন হয়ে গেলে তারা আমাকে এন্ট্রি রিস্টব্যান্ড হিসাবে তারা আমাকে হাতে পরিয়ে দেয়। আর এই এন্ট্রি রিস্টব্যান্ডটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনি মূল পয়েন্টে প্রবেশের পূর্বে এই রিস্টব্যান্ড দিয়েই কিন্তু আপনাকে এন্ট্রি নিতে হবে। এছাড়া অনেক গুরুত্বপূর্ণ জায়গাতেও কিন্তু এই রিস্টব্যান্ডটি কাজে আসবে। এই জন্য এটা আপনার কাছে সংরক্ষণ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপর আমি নির্ধারিত জায়গাতে গেলাম এবং সেখান থেকে আমি আমার জ্যাকেট, বুটস, অন্যান্য যে অ্যাক্সেসরিজগুলো ছিল সেগুলো আমি কালেক্ট করলাম। এরপর আমি ভিতরে প্রবেশের পূর্বের যে প্রস্তুতি সেগুলো সম্পন্ন করি। এরপর আমার যে এক্সিস্টিং যে কাপড়গুলো ছিল, আমার ওয়ালেট, এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো রাখার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে। অর্থাৎ আপনি আপনার মূল্যবান জিনিসপত্র এই লকারে লক করে রেখে যেতে পারবেন। এরপরে এখানে সমস্ত কাজ কমপ্লিট করে আমি এন্ট্রি পাস ব্যবহার করে ঢুকে পড়ি ভিন্ন এক জগতে। আর এন্ট্রি করার সাথে সাথে দেখা পেলাম শুভ্র শীতল দেশের যে প্রাণী পেঙ্গুইনের সাথে। এই পেঙ্গুইন কিন্তু মূলত বেশি দেখা যায় অ্যান্টার্কটিকা মহাদেশে, আর সেটিই কিন্তু এখন আমি নিজ চোখে এখানে দেখতে পাচ্ছি এই গরমের মরুভূমির দেশে। এরপরে আমি ভিতরে অবস্থিত যত রাইড আছে আমি সবগুলো ট্রাই করার চেষ্টা করলাম। আর একটা বিষয় নোট করার মতো, এখানে যারা প্রবেশ করবেন, প্রবেশের পূর্বেই যে পূর্ব প্রস্তুতি, এটাকে কেউ অবহেলা করবেন না। কারণ ঢোকার পূর্বে আমি ভেবেছিলাম তেমন বেশি ঠান্ডা নাও হতে পারে ভিতরে, তো সেইভাবে আমি গুরুত্ব না দিয়েই কিন্তু এখানে প্রবেশ করেছিলাম। এরপরে যত সময় গড়িয়েছে ঠান্ডার পরিমাণ এটা কিন্তু বেড়ে চলেছিল। আর যখন আমরা লিফটে করে উপরে যাব, সেখানে কিন্তু একটা এমন ধরনের আবহাওয়া তৈরি করা হয়েছিল যে আবহাওয়াতে মনে হবে যেন আপনি পাহাড়ের চূড়াতে উঠেছেন। পাহাড়ের চূড়াতে ওঠার পরে যে ধরনের আবহাওয়া, এখানেও কিন্তু সেম একটা আবহাওয়া তৈরি করা হয়েছে। কারণ উপরে প্রচণ্ড পরিমাণে বাতাস, যে বাতাসে আপনি কিছুক্ষণ থাকলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। উপরে যাওয়ার পরে আমি সেখানে 1 ঘন্টা অতিবাহিত করি, এই জন্য সেখানের আবহাওয়া সম্পর্কে আমি ভালো ধারণা পেয়েছি। তো আমি সকল রাইডসগুলো এনজয় করি আর আপনারা দেখতে থাকুন। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো পর্বে, নতুন কোনো অনুভূতি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।